নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চার চতুর্থ খণ্ডের 14 অধ্যায় শুরু করি। তখন লর্ড কার্জন ইন্ডিয়ার ভাইসরয়। বোধ করি এত বড় কঠিন ইম্পেরিয়ালিস্ট আর অ্যারোগ্যান্ট ভারতবর্ষ বিদ্বেষী কেউ আসেনি, অন্তত ভাইসরয় হয়ে আসেনি। চার্চিল সাহেবের আদর্শ পুরুষ লর্ড কার্জন, তার সঙ্গে লর্ড কিচেনার তখন কমান্ডার ইন চিফ, স্যার হেনরি ফ্লাওয়ার সেক্রেটারি অফ স্টেট, এদের পায়ের চাপে গোটা ভারতবর্ষ মুমূর্ষুর মতো আকাশের দিকে তাকিয়ে আছে। তারা সেই চিরন্তন মন্ত্র জপছে, ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষা রক্ষমাম জগদীশ্বরে, রক্ষ দেবী মহাদেবী, ত্রাহি ত্রাহি দেবী মহেশ্বরী। নিরুত্তর আকাশ থেকে উত্তর যা আসে তা মেঘের ডাকের মধ্যে দিয়ে আসে। আকাশ কখনো কথা কয় না। ভারতবর্ষের গলায় ইংরেজি বুটের চাপটা একটু জোরালো করে হেনরি ফ্লাওয়ার নতুন পলিসি ঘোষণা করেছিলেন। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অলওয়েজ অ্যাভয়েড বাই দ্য ডিসিশন অফ দ্য ব্রিটিশ ক্যাবিনেট even when it was regarded by them as injurious to the interest of India। এবং বাংলাদেশে তখন নতুন প্রাণের সাড়াতে ইংরেজের মুখ ভারী হয়েছে, এমনকি জমিদারদের উপরেও মেজাজ খারাপ। জমিদারেরা পার্মানেন্ট সেটেলমেন্টের পর আয় বৃদ্ধি করে খাজনা আদায়ের এজেন্ট বা গোমস্তা থেকে দস্তুর মতো বিলেতের লর্ডদের সঙ্গে পাল্লা দিচ্ছে। সুযোগ পেলেই জমিদারদের উপর শাসন চালাচ্ছে। বাঙালি ইংরেজি শিখে ইংরেজের সঙ্গে টক্কর মেরে চলে, এ তাদের সহ্য হয় না। শাসনযন্ত্রটার স্ক্রু ক্রমাগত টাইট দিতে চাইছে তারা। দেবেশ্বর রায় এরই বিরুদ্ধে লিখবার জন্য খবরের কাগজ বের করবেন স্থির করেছিলেন। জমিদারির মোহ তাকে বাঁধতে পারেনি, কয়লার ব্যবসায়ের ঐশ্বর্যও তাকে ভোলাতে পারেননি। তিনি নতুন জীবনে নতুন কর্মে আত্মনিয়োগ করতে চেয়েছিলেন। ছোট ছেলে যোগেশ্বরকে বলেছিলেন, নাই বা পড়লে এমএ, প্রেস কিনে কাজ শুরু করো, আমার সঙ্গে লেগে পড়ো। সুরেশ্বর বললে, কিন্তু তা হলো না। হঠাৎ বাধা এসে সামনে দাঁড়ালো, অলঙ্ঘনীয় বাধা। বলতে বলতে চঞ্চল হয়ে উঠল সুরেশ্বর। উঠে দাঁড়িয়ে বার কয়েক পায়াচারি করে সুরেশ্বর বললে, লোকে বলে এ বাধা রায়বাড়ির সেই অলঙ্ঘনীয় অভিশাপের বাধা। সেই ধর্ম সাধনার বিকৃত পন্থায় যে অভিশাপ অর্জন করেছিলেন শ্যামাকান্ত, আর যে অভিশাপকে সম্পদের পথে কালনাগিনীকে বুকে ধরার মতো ধরেছিলেন সোমেশ্বর রায়, সেই বাধা, নারীর বাধা। লোকে অন্তত তাই বলে। শিবেশ্বর রায়ও তাই বলেছিলেন, বড় ছেলে যজ্ঞেশ্বর রায়ও তাই বলেছিলেন, এবং আরও অনেকজনেই তাই বলেছিল যে অভিসম্পাদকে রত্নেশ্বর রায় কঠোরভাবে বংশ থেকে বিদায় করেছিলেন, মুছে দিয়েছিলেন, সেই অভিসম্পাদকে দেবেশ্বর রায় সেই যোগিনী সাধনের সিদ্ধাসনের জঙ্গল থেকে বয়ে নিয়ে গিয়েছিলেন। এতদিন পর তাকে ছাড়তে গেলে সে ছাড়বে কেন? সে এসে তার সামনে দাঁড়িয়েছিল। দেবেশ্বর রায় ফিরে কলকাতায় এসেছেন শুনে তার সামনে দীর্ঘদিন পরে এসে দাঁড়িয়েছিল ভায়োলেট। তখন সে দুর্দান্ত মাতাল, পরপর ডাইভোর্স করে তৃতীয় স্বামী নিয়ে ঘর করছে। ঘর করার অর্থ নিতান্তই একটা অর্থহীন ব্যাপার। এই হতভাগিনী মেয়েটাকে নিয়ে কতকগুলো পেশাদার দালাল শ্রেণীর জীব ব্যবসা করত মদ্য, খাদ্য আর আশ্রয় দিয়ে। এলিয়ট রোডের যে বাড়িটা রত্নেশ্বর রায় ভায়োলেটের ছেলে পিদ্রুষকে দিয়েছিলেন, যাকে লেখাপড়া শেখাবার মাসোহারা দিতেন দেবেশ্বর রায়, সে ছেলের লেখাপড়া হয়নি। শেষ পর্যন্ত তাকে একটা চাকরি দিয়েছিলেন দেবেশ্বর রায় তাদের ফার্মে। ডকে তার কাজ ছিল, রায় চক্রবর্তীর কয়লা চালান যেত দেশান্তরে, সে ডকে বোঝাইয়ের কাজ দেখত। সে ছেলে তখন মরেছে। একমাত্র কন্যাকে কোলে নিয়ে তার স্ত্রী শাশুড়িকে বাড়িতে ঢুকতে দিত না।
সে বেড়াতো পথে পথে। তখনও তার রূপ ছিল, তখনও তার দেহ ছিল। বিবাহের নামে আশ্রয় দিয়ে কয়েকটা পাষণ্ড তাকে ব্যবসার সামগ্রী করে তুলেছিল। প্রথম প্রথম হয়তো ভায়োলেটের ভালো লেগেছিল, কিন্তু ক্রমে ক্লান্ত শ্রান্ত হয়ে খুঁজেছিল একটি নিরাপদ আশ্রয়। অথবা তার অতৃপ্ত কামনা চেয়েছিল তার জীবনের প্রথম ভালোবাসার মানুষকে, অথবা অভিশাপ নিজের আসন পাতবার জন্য চেয়েছিল অভিশপ্ত জনকে। সেকালে দেবেশ্বরের জীবনের পরিবর্তনের ঠিক মুখেই ভায়োলেটের আবির্ভাব নিয়ে গবেষণার আর অন্ত ছিল না সুলতা, ছিল না বলেই তার উল্লেখ করছি। কিন্তু আসলে প্রথমটা ছিল ব্ল্যাকমেলিংয়ের ব্যাপার। ভায়োলেটের একটা মাসোহারা ছিল, সে আমলে সে মাসে 40 টাকা হিসেবে পেত এ বাড়ির সেরেস্তার খাজাঞ্চির কাছ থেকে, কিন্তু তার বাড়ি ঢুকবার হুকুম ছিল না, টাকাটা লোক মারফত পাঠিয়ে দেওয়া হতো। এবার ভায়োলেটের স্বামী তাকে পাঠালে, তুই যা, বল এ টাকায় আমার কুলুচ্ছে না, আমাকে আরও কিছু দাও। ওই এলিয়ট রোডের বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিলে তোর বেটার বউ, তুই থাকবি কোথায়? তোকে একটা বাড়ি দিতে বল। ইতনা বড়া আদমি, আ রিচ ম্যান, আই হ্যাভ সিন দ্য বিগ হাউস, বিউটিফুল হর্সেস অ্যান্ড কাউচেস, হি মাস্ট পে। ভায়োলেট ভয় করত রায়বাবুকে, ভয় করত, ভালোবাসত, দুই। তার ঐশ্বর্য, তার জাঁকজমক, কীর্তিহাটের প্রতাপের স্মৃতি তার মনে পড়লে সে বিহ্বল হয়ে পড়ত। সেই রায়বাবু যখন তাকে চিঠি লিখে ভালোবাসার কথা জানিয়েছিল, তখন তার মনে হয়েছিল যে তার নিঃশ্বাস বোধহয় বন্ধ হয়ে যাবে। কিন্তু তরুণ রায়বাবুর বক্ষলগ্না হয়ে তার ভয় সত্ত্বেও সে কেমন আত্মহারা হয়ে গিয়েছিল। কেবলই মনে হতো রায়বাবু, তার রায়বাবু, তার রায়বাবু। তারপর কলকাতায় এসে কিছুদিনের মধ্যে অনেক কিছু শিখেছিল, অনেক কিছু পেয়েছিল, কিন্তু তবু ভয় কাটেনি। সে ভয় আবার প্রচণ্ডতম হয়ে তাকে আচ্ছন্ন করলে যেদিন রায়বাবু বললে, দাঁড়া তোকে গুলি করি, করে নিজের বুকে গুলি করে দুজনে মরব। সে প্রথমটা ভয় পেয়েছিল নিজের মৃত্যুর জন্য, কিন্তু তাকে ঘৃণা ভরে সরিয়ে দিয়ে নিজের বুকের কাছে বন্দুকের নল লাগিয়ে রায়বাবু যখন অবলীলাক্রমে বন্দুকের ট্রিগার টেনে দিলে, তখন তার আর আতঙ্কের সীমা ছিল না। রায়বাবু কি না পারে! তারপর থেকে সে আর রায়বাবুর সামনে আসেনি। রায়বাবুর জন্যে তার বুক ফেটে যেত, তবু সে আসতে সাহস করত না। চৌরঙ্গীর পথে কতদিন রায়বাবুর ফিটন দেখে সে লুকিয়ে পড়েছে, ছুটতে ছুটতে পালিয়ে এসেছে। বুকের ভিতরটায় যেন ঝড় বয়ে গিয়েছে। ছেলে মারা গেলে একবার সে এসেছিল, ছুটে এসেছিল ফ্রি স্কুল স্ট্রিট ধরে এই বাড়ির ফটকে, কিন্তু ফটকেই থমকে দাঁড়িয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর চোখ মুছতে মুছতে ফিরে গিয়েছিল, সাহস হয়নি। এতকাল পর, 23 বছর পর তাকে প্রায় চাবুক মেরে পাঠালে তার নতুন স্বামী মিস্টার জোন্স। জোন্স তার সঙ্গে এসেছিল প্রথম দিন, এবং রায়বাবুর দেখা পেতে এতটুকু ঝামেলা পোয়াতে হয়নি, একেবারে সামনেই পেয়েছিল তাকে। দেবেশ্বর রায় বসেছিলেন বাগানের মধ্যে সেই বেদিটার উপর, যে বেদিটার উপর বসে বহু কাল আগে শ্যামাকান্ত স্নানযাত্রার দিন পশ্চিম আকাশে কালো মেঘের উঁকি দেখে মেঘ মল্লার গেয়েছিলেন। সেই মার্বেলের বেদিটার উপর বসে দেবেশ্বর কথা বলছিলেন যোগেশ্বরের সঙ্গে। হঠাৎ এসে দাঁড়ালো তারা। এক্সকিউজ মি স্যার। দেবেশ্বর ফিরে তাকালেন, মুখ তার লাল হয়ে উঠল। ভায়োলেট তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। দেবেশ্বর ছেলেকে বলেছিলেন, তুমি ভিতরে যাও যোগেশ্বর, হ্যাঁ, আর ফটকের দারোয়ানটাকে এক্ষুনি ডেকে ডিসমিস করে দাও। যোগেশ্বর চলে গিয়েছিলেন। দেবেশ্বর জোন্সকে বলেছিলেন, ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ওয়েল, বিফোর দ্যাট, হু আর ইউ প্লিজ? গুড ইভিনিং স্যার, মাই নেম ইজ অ্যালবার্ট জোন্স অ্যান্ড লেট মি ইন্ট্রোডিউস ভায়োলেট মিস্টার জোন্স। I see. She is Mr. Jones now. And then?
হলদে দাঁত মেলে হেসে জোন্স বলেছিল, শি ওয়ান্টস মানি রায়বাবু, শি ইজ ইয়োর ওল্ড ফ্রেন্ড। ভায়োলেট মুখে কিছু বলেনি, বলতে পারেনি, কিন্তু অজস্র ধারায় শুধু কেঁদেছিল। চোখ দিয়ে বাঁধ ভাঙা নদীর জলের মতো জলের ধারা নেমেছিল। কত টাকা চাই ভায়োলেট? ভায়োলেট উত্তর দিতে পারেনি, সে শুধু কেঁদেই গিয়েছিল। জোন্স কিছু বলতে চেষ্টা করেছিল, কিন্তু দেবেশ্বর বলতে দেননি। বলেছিলেন, প্লিজ মিস্টার জোন্স, ইউ প্লিজ কিপ কোয়েট। বলো ভায়োলা, কত টাকা চাই বলো। বলতে ভায়োলেট কিছু পারেনি। তা না পারুক, দেবেশ্বর নিজেই খাজাঞ্চিকে ডেকে 500 টাকা নিয়ে ভায়োলেটের হাতে দিয়ে বলেছিলেন, নিয়ে যাও। তারপর জোন্সকে বলেছিলেন, দেখো মিস্টার জোন্স, আর যেন এ বাড়ির ফটকে ওকে নিয়ে বা একলা মাথা গলাবার চেষ্টা করো না। ভায়োলেটকে বলেছিলেন, ভায়োলা, তোমার ছেলের মেয়ে, তোমার গ্র্যান্ড ডটার 5 বছরের হলো, তাকে কনভেন্টে রেখে পড়ানোর ব্যবস্থা হয়ে গেছে। ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর নাও আ গ্র্যান্ড মা। বুঝতে পারছো আমার কথা? সেদিন তারা চলে গিয়েছিল, কিন্তু তারপর থেকে এই বাড়িটার আশেপাশে হঠাৎ বেদনার্ত নারীকণ্ঠের ডাক উঠতে লাগলো, রায়বাবু, মাই রায়বাবু। একটা ফিরিঙ্গি মেম সাহেব আধ পাগলের মতো তার বেশভূষা অঝোর ঝড়ে কাঁদত আর ডাকত, রায়বাবু, মাই রায়বাবু। দেবেশ্বর রায় বাইরে বারান্দায় বা বাগানে থাকলে ঘরে গিয়ে ঢুকতেন। হঠাৎ একদিন ছোট ছেলেকে ডেকে বললেন, আমার মনে হচ্ছে নেমেসিসের মতো একটা কিছু আসছে। আসবার কথাই বটে যোগেশ্বর, তার জন্যে আমি দুঃখিত নই, অনুতপ্ত নই। তবে আমার একটা কাজ বাকি আছে, সেটা আমাকে সেরে ফেলতে হবে তার আগে। কাজটা তোমার মায়ের কাছে, তার সঙ্গে কাজ। তোমাকে একটা জিনিস বলে যাই, মাই লাস্ট ওয়ার্ড। তুমি লেখাপড়া শিখেছ, আমি যেটা চেয়েছিলাম নিজে, যেটা আমার সম্পদের জন্যে, ঐশ্বর্যের জন্যে অ্যান্ড আরও কিছুর জন্যে হয়নি, সেটা তোমার হয়েছে। সেই জন্যে তোমাকে আমি নগদ টাকা আর বাড়ি দিয়েছি। তুমি বিজনেস করো, জমিদারি থেকে দূরে থাকো, অ্যান্ড ফ্রম ওম্যান। বিয়ে করে যদি সংসারী হতে পারো সাধারণ মানুষের মতো, তাহলে বিয়ে করো, নইলে করো না। যোগেশ্বর শুনেছিলেন অনেক কিছু। এই জানবাজারের বাড়িতে পুরনো চাকর বাকর কর্মচারীদের চাপা কথার ফিসফাসের মধ্যে থেকে শুনেছিলেন। জানতেন তার বাপের জীবন। তিনি চুপ করেছিলেন, কি উত্তর দেবেন এর? দেবেশ্বর কদিনের মধ্যেই ফিরে এসেছিলেন কীর্তিহাট। স্ত্রীর কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন, হাত জোর করে বলেছিলেন, আমাকে ক্ষমা করো। স্ত্রী হেসেই সারা হয়েছিলেন, ক্ষমা? কিসের ক্ষমা? ব্যাটা ছেলে আবার মেয়ের কাছে ক্ষমা চায়? তিনি শুনতেই চাননি কোনো কথা। আপনার সেই ধরা বাঁধা জীবনের ছকের মধ্যে যথা নিয়মে ঘুরেই বেরিয়েছেন দিনরাত্রি। ভোরে উঠতেন, উঠেই গোবিন্দ মন্দিরে ফিরতেন গোবিন্দের ভোগের পর। তারপর অতিথি সেবা, বেলা 4টে পর্যন্ত বসে থাকতেন অতিথির জন্যে। তারপর আহার, শুতেন রাত্রি 12টার সময়। দেবেশ্বর রায় চুপ করে বসে থাকতেন স্ত্রীর প্রতীক্ষায়। স্ত্রী এসে তিরস্কার করতেন, এ তোমার কি কাণ্ড, কি ব্যাপার? আমার উপর এ কি অত্যাচার শুরু করলে বলো তো? কেন? বেশ তো ছিলে, আমি তো কোনো আপত্তি করিনি, বাধা দিইনি। দেবেশ্বর কথা বলতেন না, হাসতেন। এরই মধ্যে রায়বাড়িতে শিবেশ্বর বাঁধালেন বিরাট মামলা। রত্নেশ্বর রায়ের কাছারিতে আগুন দেওয়ার প্রতিশোধ নেবার পথ না পেয়ে ধৈর্য হারিয়ে ফেলছিলেন তিনি। এমন সময় একটা খাস পতিতের উপর গোপথের অধিকার নিয়ে ফৌজদারি বেঁধে গেল। একসঙ্গে গোহত্যা, নরহত্যা দুই হয়ে গেল। ওয়ারেন্টের ভয়ে শিবেশ্বর আর তার বড় ছেলে ধনেশ্বরকে গা ঢাকা দিতে হলো। দেবেশ্বরকে বাধ্য হয়ে কাছারিতে বসতে হলো। এরই মধ্যে হঠাৎ একদিন রত্নেশ্বর রায়ের খাস কাছারি, যে ঘরটায় অতুলেশ্বর
পিস্তলের কার্টিজ, বোমার সরঞ্জাম লুকিয়ে রেখেছিল, সেটা রত্নেশ্বর রায় বড় ছেলেকেই দিয়ে গেছেন। সেই কাছারির বারান্দায় সন্ধ্যার সময় বসেছিলেন দেবেশ্বর রায়। হঠাৎ প্রচণ্ড চিৎকারে তিনি যেন ফেটে পড়লেন। গেট আউট, গেট আউট আইসে, গেট আউট! এবং সঙ্গে সঙ্গে একটা লোকের প্রচণ্ড ক্রুদ্ধ চিৎকার, এবং তার পরমুহূর্তেই সে চিৎকার আর্তনাদের মতো ধ্বনিত হয়ে উঠেছিল, যা দেখেও সকলে বুঝতে পেরেছিল যে কোনো একটা লোক ক্রুদ্ধ চিৎকার করে উঠেই পরমুহূর্তে আর্তনাদ করে ছুটে পালালো। তারপরেই একটি নারী কণ্ঠের আর্তচিৎকার। দেবেশ্বর রায়ের চাকর অনন্ত শুধু সাক্ষী ছিল। দেবেশ্বর রায় সন্ধ্যায় অন্ধকারের দিকে তাকিয়েছিলেন আর আপন মনে সুর করে ইংরেজিতে কিছু বলছিলেন, সম্ভবত কবিতা আবৃত্তি করছিলেন। সে আলো জ্বালতে গিয়েছিল ভিতরে। হঠাৎ বড়বাবু চিৎকার করে উঠেছিলেন, গেট আউট, গেট আউট আইসে, গেট আউট! তার চেয়ারের ঠ্যাসানের পিছনে ঝুলিয়ে রাখা ছিল তার মালাক্কা বেতের শখের ছড়িটা। সেই ছড়িটা টেনে নিয়ে তিনি আথালি পাথালি পিটছিলেন এক ফিরিঙ্গিকে। লোকটা প্রথমটা গর্জন করে উঠে হাত দিয়ে ধরতে চেষ্টা করেছিল এই ছড়ি গাছটা, কিন্তু তা পারেনি। না পেরে আর্ত চিৎকার করে ছুটে পালালো। তার সঙ্গে ছিল একটা ফিরিঙ্গি মেয়ে। সে মেয়েটা কাতর আর্তনাদ করে গড়িয়ে পড়েছিল বারান্দার উপর। নিমাই এসে পাথরের মতো দাঁড়িয়ে গিয়েছিল। ওদিকে কাছারির কর্মচারী ও লোকজন সকলে দূরে স্তব্ধ কৌতূহলে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে গেছে। পুরুষটার চিৎকারের সঙ্গে নারী কণ্ঠের চিৎকার শুনে তারা থমকে গেছে। কিছুক্ষণ পর মেয়েটা উঠে দাঁড়িয়েছিল। দেবেশ্বর রায় কঠিন স্বরে তাকে উঠতে বলেছিলেন। সে আদেশ সে অমান্য করতে পারেনি। উঠে মাথা হেঁট করে চলে গিয়েছিল। দেবেশ্বর রায় ডেকেছিলেন, নিমাই। মৃদুস্বরে নিমাই বলেছিল, হুজুর। যা, উপরে আমার ঘরে বাবার মৃত্যুর পর যে হুইস্কির বোতলটা তুই আমার সামনে ধরেছিলি, সেটা আলমারিতে রয়েছে। আজ যেন চোখে পড়েছে আমার, সেটা নিয়ে আয়। আজ্ঞে। যা, সেটা নিয়ে আয়, আর গ্লাস। দীর্ঘ 1 বছরের উপর সময়ের পর আবার সেদিন দেবেশ্বর রায় হুইস্কির বোতল নিয়ে বসেছিলেন। বাধা কে দেবে? শিবেশ্বর, ধনেশ্বর মামলার ভয়ে কীর্তিহাট থেকে সরে গেছেন। দেবেশ্বরের ছেলেরা কলকাতায়। পারতেন এক স্ত্রী মানিক বউ, কিন্তু তিনি সন্ধ্যায় তখন গোবিন্দজির মন্দিরের বারান্দায় হাত জোড় করে বিগ্রহের মুখের দিকে তাকিয়ে আপন মনে কথা বলছেন। কখনো হাসছেন, কখনো তিরস্কার করছেন। নিমাই তার কাছে গিয়েও ছিল, খবরও দিয়েছিল, কিন্তু তিনি বুঝতেই পারেননি নিমাইয়ের কথা। নিমাই বাধ্য হয়ে ফিরে এসেছিল। বাবুকে ফেলে ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে মা ঠাকুরনকে সমস্ত বুঝিয়ে বলবার মতো সময় তার ছিল না। ফিরে এসে নিমাই চমকে উঠেছিল। বাবু কই, হুজুর? বারান্দা শূন্য, ঘর শূন্য। দেবেশ্বর রায় নেই। কোথায় গেলেন? হুজুর, বড়বাবু! কাছারি সচকিত হয়ে উঠেছিল। সে কি, কোথায় গেলেন? বড়বাবু দেবেশ্বর রায়, যিনি পাহাড়ের মতো অটল, তিনি কোথায় গেলেন? কোথায় যাবেন? কাছারি থেকে হ্যারিকেনের আলো হাতে হিন্দুস্থানি চাপরাশিরা ছুটেছিল। দেখতে দেখতে গোটা গ্রামটা সচকিত হয়ে উঠেছিল। তখনকার দিনে রায়বাড়ি কীর্তিহাটে হলেও কীর্তিহাটই ছিল রায়বাড়ির মধ্যে। রায়বাড়ির এলাকার বাইরে গ্রামের বসতি, সে ছিল সম্পূর্ণ আলাদা। তার সঙ্গে রায়বাড়ির সম্পর্ক ছিল মৌজা এবং লাটের সম্পর্ক, তার বেশি কিছু নয়। সম্পর্ক ছিল খাজনা দেওয়া নেওয়ায়, সম্পর্ক ছিল অনুমতি গ্রহণের। গাছ কাটবে তার অনুমতি, ঘরের বনিয়াদ কাটবে তার অনুমতি, বিয়ের অনুমতি, শ্রাদ্ধের অনুমতি, তাছাড়া জীবনের প্রতি পদে নানা অনুগ্রহের অনুমতি নেবার জন্য। তাছাড়া অনুগ্রহ সে অনেক, সে পদে পদে, অন্নপ্রাশনে, বিয়েতে, পৈতেতে। মাছ চাই, কাঠ চাই, কন্যাদায়ে অর্থও চাই, পিতৃদায়ে মাতৃদায়ে বাঁশ, কাঠ, মাছ, অর্থ চাই। প্রয়োজন হলে বিয়েতে রায়দের গাড়ি চাই। এছাড়া ইদানিং শিবেশ্বর শখের থিয়েটার খুলে
রিহার্সাল রুমে একটা প্রবেশাধিকার দিয়েছিলেন গ্রামের কিছু লোককে। সে অল্প কিছু, আজ কথাটা দেখতে দেখতে গ্রামে ছড়িয়ে পড়ল বিচিত্র চেহারা নিয়ে। কে রটালে, কার কল্পনা কেউ জানে না। বললে, সন্ধ্যার আবছা অন্ধকারে অশরীরী একটা পুরুষ আর একটা নারী, একটা প্রেত আর একটা প্রেতিনী বড়বাবুকে টেনে নিয়ে গেল। গোটা গ্রামের মানুষের গুঞ্জন একটা কলরব সৃষ্টি করে তুলেছিল। পথে পথে আলো আর মানুষ, মানুষ আর আলো। কংসাবতীর তটভূমির জঙ্গল ভেঙে ভেঙে খোঁজ শুরু হয়েছিল। বড়বাবু, হুজুর, বড়বাবু। শেষে প্রায় রাত্রি দুপুর নাগাদ দেবেশ্বরকে পাওয়া গিয়েছিল কাঁসাইয়ের গর্ভে বালুচরের উপর। অজ্ঞান হয়ে পড়েছিলেন, দেহের তাপ প্রবল, যেন পুড়ে যাচ্ছে। ধরাধরি করে তুলে এনে তাকে শুইয়ে দিয়েছিল তার বিছানায়। কিছুক্ষণ পর চোখ মেলেছিলেন, কিন্তু দৃষ্টি বিহ্বল, বিকারগ্রস্ত। চিৎকার করে উঠেছিলেন, গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট আইসে, শাট দ্য ডোর, শাট দ্য ডোর। রাত্রি দুপুরের পর মানিক বউ দেবতাকে শয়ন করিয়ে অন্দরে এসে স্বামীর ওই অবস্থা দেখে সবিস্ময়ে প্রশ্ন করেছিলেন, কি হলো? কিন্তু উত্তর শোনেননি। এসে শিয়রে বসে স্বামীর মাথা কোলে তুলে নিয়ে ডেকেছিলেন, বড়বাবু, বড়বাবু, বড়বাবু গো, বড়বাবু কথা বলো বড়বাবু। কিন্তু বড়বাবুর চেতনা আর ফেরেনি। ওই এক কথাই তিনি বলেছেন শেষ পর্যন্ত, গেট আউট আর শাট দ্য ডোর। সুরেশ্বর বললে, সুলতা, জোন্স ভায়োলেটকে নিয়ে কীর্তিহাট পর্যন্ত ধাওয়া করেছিল সে কথা নিশ্চয় বলতে হবে না। জোন্সকেই দেবেশ্বর রায় আথালি পাথালি বেত দিয়ে মেরেছিলেন। জোন্স পালিয়েছিল সেই রাত্রেই। তার ভয় হয়েছিল হয়তোবা তাকে খুনই করে ফেলবে রায়বাবু। গোয়ানরাও তাই বলেছিল তাকে। সে পালিয়েছিল, কিন্তু ভায়োলেট পালায়নি। সে ছিল। রায়বাবুর মৃত্যুর পর ভায়োলেট ওই সিদ্ধাসনের জঙ্গলে সেই যোগিনীর ঘরের ভিতর বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। ওখানটায় কলকে ফুলের গাছ আছে প্রচুর। কলকে ফুলের বীজ বিষ। ওটা শিখেছিল অবশ্য এখানে এসেই। সে কথা ভায়োলেট ভুলে যায়নি। সুরেশ্বর বললে, সুলতা, অর্চনাকে দেখে সেদিন আমি অদৃষ্টকে মেনেছিলাম। অর্চনা বিধবার বেশে বসেছিল। আমাকে দেখে কাঁদেনি। পাথরের মূর্তির মতো শুকনো চোখে বসেছিল সে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে অর্চনা। সুরেশ্বরও সঙ্গে সঙ্গে দীর্ঘ নিঃশ্বাস ফেললে, তার সঙ্গে সুলতাও। সুরেশ্বর বললে, এত বড় দুঃখ আমি বাবার মৃত্যু সংবাদেও পাইনি। বরং চন্দ্রিকাকে নিয়ে যখন তিনি বম্বে থেকে চলে যান, তখন খবর পেয়ে এমনি ধরনের আঘাত পেয়েছিলাম। তবুও সে আঘাতের পরিমাণ এর থেকে অনেক কম। তাতে বাবার মৃত্যু সংবাদ ছিল না, এতে একসঙ্গে দুটো। যদিও রথিনের মদ খাওয়ার কথা আমি মেদিনীপুর যাবার আগে জেনে গিয়েছিলাম, এবং নারী সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছুটা সন্দেহও আমার হয়েছিল। একটা নার্স নিয়ে প্রণবেশ্বর দাদার সঙ্গে ওর আলাপের কথাও আমার কানে এসেছিল। অনুশোচনা আমার তখনই হয়েছিল, কিন্তু হাতে তো আর কিছু ছিল না। 1936-37 সালে হিন্দুর ঘরে ডাইভোর্স দূরের কথা, স্বামীর দুষ্ট চরিত্রের জন্য স্বামী ত্যাগ করে স্বাধীনভাবে জীবনযাপনের দৃষ্টান্ত 2-4টের বেশি ছিল না। তাছাড়া কীর্তিহাটের রায়বাড়ির মেয়ে, এবং যে মেয়ে অবিকল তার বৃদ্ধ পিতামহী সতী বৌরানীর মতো দেখতে। রায়বাড়ির প্রবীণদের বিশ্বাস, সতী বৌরানীর সে জন্মে ভোগ করে আশ মেটেনি, তাই এ জন্মে ভোগ করতে এসেছিলেন। সতী বৌরানীর ভোগ আকাঙ্ক্ষার ভাগ্য আর রায়বাড়ির ভাগ্য। ভরা ভর্তি রায়বাড়ি, যিনি এসে সারা জীবন তপস্যা করলেন, সারা জীবন সন্ন্যাসিনী সেজে থাকলেন। বাক্সে ভরা রইল বেনারসি শাড়ি, মুর্শিদাবাদের গরদের শাড়ি, বসোয়া বিষ্ণুপুরের গরদ তসরের শাড়ি, ঢাকাই বালুচরি, ফরাসটাঙ্গা শান্তিপুরের শাড়ির বোঝা সিন্ধুকে তোলা রইল।
মণিমুক্তা হিরে জহরতের জড়োয়া গহনা, খাঁটি পাকা সোনার ভারী ভারী গহনা, তপস্যা শেষ হলেও আর গায়ে পড়লেন না। ফুলেল তেলের বোতল গড়াগড়ি গেল, চুলে মাখলেন না। বিলিতি খাঁটি ফরাসি দেশের সেন্ট ল্যাভেন্ডারের বাহারে শিশি, দামি আতরের পলাকাটা শিশি আলমারিতে সাজানো রইল, কোনো দিন মাখলেন না। তিনি যদি রায়বাড়ির সে আমলের বেনারসি সিল্ক দূরে থাক, তাঁতের শাড়ির স্বাদ মেটে না। এমনকি মিলের শাড়িও সময় সময় সেলাই দিয়ে পরতে হয়, হাতে সোনার পাতমোড়া লোহা পিতলের চুড়ি পরতে হয়। সেই আমলের ভোগের জন্য পুনর্জন্ম নিয়ে থাকেন, তবে তার ভাগ্য ছাড়া কাকে দোষ দেব বলো? অর্চনাও সেদিন এ ঘটনাকে ভাগ্য বলেই মেনে নিয়েছিল। আমিও তাই মানতে চেয়েছিলাম, কিন্তু ঠিক যেন পারিনি। দোষটা নিজের ঘাড়ে পড়ছিল। বারবার মনে হয়েছিল ধনেশ্বর কাকার স্ত্রী জনাইয়ের কাকিমার দেওয়া সন্ধান পেয়ে আমি ছুটে এসেছিলাম। এসে অন্নপূর্ণা মাকে পেয়ে তার সাজানো সংসার দেখে ডাক্তার ছেলেটিকে দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আর খোঁজ করলাম না, তার সঙ্গে বিয়ে দিলাম। টাকা কড়ির দিক থেকে সুবিধে করতে যাইনি, খরচ আমি অনেক করেছিলাম। এবং এই বিয়ের ব্যাপারটা না ঘটলে অন্নপূর্ণা মা জানবাজারের বাড়ি আসতেন না। আর কুইনি এবং হলদিকে দেখে আমার পিতামহ তার দেবু ভাইপোর অপরাধ, তার যৌবনের ভুলের পাপমোচনের কথাও তার মনে হতো না। সেটা এমনভাবে মনে পড়েছিল যে তিনি এলিয়ট রোডের বাড়ি খালাস করাটা অর্চনার বিয়ের পণের মধ্যে ধার্য করেছিলেন। তাতেও আমি অমত করিনি। বিয়েতে রথিন প্রথম অমত করেছিল, অন্নপূর্ণা মা জোর করে তাকে রাজি করিয়েছিলেন। যজ্ঞেশ্বর রায় জ্যাঠামশাই আমার স্নেহের অপব্যাখ্যা করে বেনামি চিঠি দিয়েছিলেন। অন্নপূর্ণা মা তাও অগ্রাহ্য করেছিলেন, কিন্তু সেদিন তিনি অগ্রাহ্য না করলেই ভালো করতেন। হঠাৎ থেমে গেল সুরেশ্বর। তারপর বললে, মাঝখান থেকে একটা কথা বলেনি সুলতা? কথাটা 1937 সালের নয়, কথাটা যুদ্ধের সময়ের বছর কয়েক পরের। জ্যাঠামশায় তখন মৃত্যুশয্যায় আমাকে ডেকেছিলেন। তার 2 ছেলেই তখন ওয়ার কন্ট্রাক্টের নামে যত হীনতম কাজ হতে পারে তা করছে। রোজগার যথেষ্ট করত, কিন্তু বাপকে দেখত না। সে সময় তিনি নিদারুণ অভাবের মধ্যে পড়ে আমাকে ডেকেছিলেন টাকার জন্যে। সে সময় 5টা কথার মধ্যে বলেছিলেন, অর্চনা সম্পর্কে বেনামি চিঠি লিখেছিলাম, তার জন্য তখন অনুশোচনা হয়নি, আজ অনুশোচনা হচ্ছে। কিন্তু কি জানিস, আমি তোদের দুজনের যে ভাই বোনের ভালোবাসা, এটা সহোদরা হলেও আমার মনে সন্দেহ জাগাত। তাছাড়া আমার একটা রাগ ছিল, আক্রোশ ছিল, কঠিন আক্রোশ। ধনেশ্বর আর জগদীশ্বর 2 ভাই আমার মাকে ঠাকুরবাড়ি ঢুকতে দেয়নি। বলেছিল, তোমার জাত গেছে জ্যাঠাইমা, তুমি ঠাকুরবাড়ি ঢুকো না। আমি তার শোধ নিয়েছিলাম, সেটা আমি ভুলিনি। জমিদারের বাচ্চা আমি, ব্যবসাদার হতে গিয়ে সর্বশান্ত হয়েছি, কিন্তু জাত যায়নি। জাতে সেই গোখরই আছি, ডোরাদার বাঘই আছি। রাগ আমরা ভুলিনে। তবে মেয়েটা সতী বৌরানীর মতো দেখতে, তাই দুঃখ হয়। আজ হচ্ছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করলে সুরেশ্বর। কিছুক্ষণ পর আবার বললে, ওই কথাটা আগেও তো বলেছিলেন জ্যাঠামশাই, যখন এলিয়ট রোডের বাড়ির দরুন 5,000 টাকা আমার কাছে নেন। সেদিন কিন্তু সমস্ত ব্যাপারটার ব্যাখ্যা করেছিলাম অর্থগৃধনুতা। কিন্তু বিধবা অর্চনাকে দেখে সেদিন মনে হলো অর্চনার ভাগ্য। পরের দিন ফিরে এলেন রথিনের বাপ। মানুষটি অসীম ধৈর্যশীল মানুষ। 19বিংশ শতাব্দীর শেষ দিক হতে যেসব ধীর স্থির মানুষ আনন্দ বেদনা উল্লাস দুঃখ নিঃশব্দে অভিব্যক্তিহীন মুখে শুকনো চোখে সয়ে গেছেন, তাদের দলের মানুষ। বিবরণ তার কাছে জানলাম, সংক্ষেপে জানালেন তিনি। একান্ত অপরাধীর মতোই জানালেন, দেখো সুরেশ্বর, ঠাকুরমা আজ নেই। তিনি খবর পেয়ে বাঁচবেন না এ আমি জানতাম। টেলিগ্রামে খবরটা সেই উদ্দেশ্যেই জানিয়েছিলাম।
যদি এই খবরটা শব্দভেদী বাণের মতো তার বুকে বিঁধে প্রাণটা বেরিয়ে যায় তো যাক, তিনি যেন সব খবর না শোনেন, না জানতে পারেন, অথচ আঘাতটা পান। একটু চুপ করে থেকে বললেন, এ ভালোই হয়েছে, তিনি সব না জেনেই চলে গেছেন। জেনে শুনে গেলে সে তার পক্ষে বড় মর্মান্তিক হতো। অনেক অহংকার করে তপস্যা করার মতো কৃচ্ছ সাধন করে তিনি শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুই কুল ছেড়ে নিজের কুল নিজে গড়ে এই বাড়ির পত্তন করেছিলেন। ছেলে নাতি, তারপর তাদের ছেলেদের নিয়ে তার অহংকার ছিল, প্রচণ্ড অহংকার। লক্ষ্মী সরস্বতী দুজনের চারখানি চরণ কমল তার ঘরে অচঞ্চল হয়ে বিরাজ করছেন। বলতেন, আলতারাঙা চারখানি পা আমি চোখ বুঝলে দেখতে পাই, পদ্মের উপর রেখেছেন তারা। কিন্তু তিনি জানতেন না, শুধু রথিন নয়, রথিনের আগে থেকেই এ বাড়ির ধারা পাল্টেছে। কালের হাওয়ায় সব পাল্টে গেছে। লক্ষ্মীর আটন গেছে, সরস্বতীর পিড়ে গেছে, লক্ষ্মী সরস্বতীর ভোল পাল্টেছে, এ বাড়ির ছেলেদের চরিত্র গেছে, মদ ঢুকেছে তার সঙ্গে। কথাটা এই সুলতা যে রথিনের ছোট কাকা গোপনে মদ খেতেন। রথিন ডাক্তারি পড়তে গিয়ে পড়ার সময় থেকে ভাইনাম গ্যালেসিয়া থেকে শুরু করেছিল। হাসপাতালে নার্সদের কাছে সে নিজে আকর্ষণের মানুষ ছিল, নার্সরাও কেউ কেউ তাকে আকর্ষণ করত। 1930 সালের পর থেকে কালটা অতি বিচিত্র। তার সংজ্ঞা বা তার স্বরূপ তোমার জানা সুলতা। রথিনের কাছে জীবনের চরিত্রের মূল্য কিছু ছিল না, কিন্তু সে কথা সে সত্য হিসেবে ঘোষণা করে বলেনি কোনো দিন। ক্লেভারলি সে এ সত্য গোপন করে চলে এসেছে, চালিয়ে এসেছে, কেউ ধরতে পারেনি। সেদিন মানে যেদিন কলকাতা থেকে মেদিনীপুর আসি, সেই দিন শুধু আমি অনেক রকম ওষুধের গন্ধে ঢাকা দেওয়া মদের গন্ধটাকে তার মুখের পান জর্দার গন্ধের মধ্যে থেকে আবিষ্কার করেছিলাম। আমি চিনতাম গন্ধটাকে, তাই আবিষ্কার করতে পেরেছিলাম। সঙ্গে সঙ্গে মনে খটকাও বেঁধেছিল, অর্চনা এটা সইতে পারবে তো? জানতে সে পেরেছে এতে সন্দেহ আমার ছিল না, কিন্তু সইতে কতদিন পারবে বা এ নিয়ে তার সঙ্গে এরই মধ্যে ঝগড়াঝাঁটি শুরু হয়েছে কিনা বুঝতে পারিনি। মেয়েরা দুয়ে সুলতা, তাদের প্রকৃতিটাই অন্ধকারের মতো। যতই উজ্জ্বল আলো জ্বালো তার সবটা আলোয় স্পষ্ট হবে না, আলোর ঠিক নিচেটাতেই জমা করে রাখবে আপনার আসল স্বরূপকে। নারী প্রকৃতির আদিম স্বরূপ নাকি কালরাত্রি, মহারাত্রি, মোহরাত্রির অন্ধকারকে একসঙ্গে জমিয়ে তৈরি হয়েছে, ওকে জানা যায় না। নারীও বোধহয় নিজেকে নিজে জানে না। আয়না না হলে মেয়েদের চলে না। আজকাল ভ্যানিটি ব্যাগে ছোট ছোট আয়না হাতে হাতে ফেরে। অল্প কিছুক্ষণ পর পর আয়না দেখে মুখে তারা পাপ বোলায়। মোহের প্রলেপ বুলিয়ে দেয় প্রলেপের স্তরের উপর। নিজের অন্তরের দিকটা থেকে সে মহারাত্রির মতো নিবিড় অন্ধকার। সে জানে না সে কি চায়, সে বোঝে না কেন সে কাঁদে, কেন সে হাসে। রথিনকে সে মানিয়ে নিতে পারবে, বুঝিয়ে আপন করে নিতে পারবে? আমার সেদিন আফসোস হয়েছিল আমি অতুলেশ্বরদের গুপ্ত সমিতির সঙ্গে অর্চনার সম্পর্কের কথাটা গোপন করেছি বলে। বলা আমার উচিত ছিল। সন্দেহ আমার মিথ্যে হয়নি। অর্চনার সঙ্গে রথিনের বিরোধ চলছিল এই নিয়ে। অর্চনা প্রকাশ করতেও পারত না, প্রকাশ্যে ঝগড়া করতেও পারত না, ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে মরত। রথিন ওদিকে একজন অ্যাংলো নার্সের প্রেমে পড়েছিল। রথিনেরও সন্দেহ ছিল অর্চনার উপর, জ্যাঠামশায়ের বেনামি পত্রের সন্দেহ। প্রণবেশ্বর দাদার সঙ্গে তার আলাপ ছিল, ওই অ্যাংলো ইন্ডিয়ান পাড়ার আলাপ। রথিনের চেম্বারে পেশেন্ট হিসেবে আলাপ। তার মধ্যে দিয়ে সে একটা সত্য জেনেছিল প্রণবেশ্বর বড় জমিদার বংশের ছেলে। এখন জমিদার থেকে তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে। তাদের বংশে 7 পুরুষ ধরে এই ট্র্যাডিশন চলে আসছে। চন্দ্রের কলঙ্ক যেমন ভূষণ, এ দোষটাও তেমনি তাদের জীবনের আভিজাত্যের পরিচয়।
এবং সঙ্গে সঙ্গে এত টাকা খরচ করে তার সঙ্গে অর্চনার বিয়ে দেওয়ার ভারটা নেওয়ার মধ্যে আমার স্নেহের মমতার অপব্যাখ্যাও সে করেছিল। সে নাকি বলেছিল গেলা গেল না বলে ওগড়াতে হলো। তাতে রথিন খুব বিচলিত হয়নি, কারণ শিক্ষা দীক্ষার মধ্যে দিয়ে কালের হাওয়ায় এমন স্তরে সে তখন উঠেছে যেখানে বিবাহের পূর্বজীবনের পতন স্খলনগুলো নিতান্তই আকস্মিক দুর্ঘটনার মতো, হয়তোবা আরও লঘু কিছু পথে পড়ে গিয়ে গায়ে ধুলো কাদার দাগের মতো ধুয়ে দিলেই মুছে যায়, তার উপরেও যদি কিছু হয় কেটে কুটে যায় এবং তাতে যদি সৌন্দর্যহানি ঘটে তবে প্লাস্টিক সার্জারি আছে, তাতে শুধরে যাবে। এরপরও জীবনের দিগন্ত বিস্তৃত হয়েছে, সে দিগন্তে নারীও স্বাধীন, পুরুষও স্বাধীন। কেবলমাত্র গৃহের বন্ধনটুকু স্বীকার করে পরস্পরকে মেনে নিয়ে যার যা খুশি সে তা করে বা করতে পারে। কিন্তু খুব সহজ নয় এবং সহজ হয়নি রথিনের পক্ষে। সে নিজের বেলা হাসপাতালে, নার্সিংহোমে নার্সদের সঙ্গে কাজও করেছে, আবার অন্তরঙ্গতার চর্চাও করেছে। কিন্তু বাড়ি এসে অর্চনাকে প্রশ্ন করেছে, বলো, তোমার জীবনের কথা বলো, স্বীকার করো, আমি তা মেনে নেব, কারণ আমার জীবনেও পতন স্খলন হয়েছে। 2-4টে গল্পও বলেছে এবং পাল্টে বলেছে, এবার তোমার কথা বলো। অর্চনা বাঁচবার জন্য আঁকড়ে ধরেছিল অন্নপূর্ণা দেবীকে, অহরহ তার কাছেই থাকত। তিনিও তাকে চাইতেন এবং অর্চনা তাকে আঁকড়ে ধরেছিল বলে আনন্দের তার সীমা ছিল না। ভাবতেন তার মা পুনর্জন্ম নিয়ে তার কাছে ফিরে এসেছেন তাকে যত্ন করতে। তার শৈশবাবস্থায় সে যত্ন তার মায়ের কাছে পাওনা ছিল, সেটা তার মা দিতে এসেছেন তার এই বৃদ্ধ বয়সে, এবং বলতেন, মরে আবার তোর পেটেই ফিরে আসব, এবার খুব যত্ন করিস। 80 বছর বয়সে অন্নপূর্ণা মায়ের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছিল। তিনি অর্চনার মুখ বোধহয় ভালো করে দেখতে পেতেন না। পেলে নিশ্চয় জিজ্ঞাসা করতেন, হ্যাঁ রে অর্চিমা, কি হয়েছে রে? মুখখানা এমন ধোঁয়াটে আকাশের মতো কেন রে? ব্যাপারটা কিন্তু রথিনের বাপ মা জানতে পেরেছিলেন, অবশ্য সদ্য সদ্য জেনেছিলেন। ভাবছিলেন কি করবেন। অর্চনা সম্পর্কে তারা খোঁজ খবরের বাকি রাখেননি এবং অর্চনার সম্পর্কে খোঁজ খবর করে সন্তুষ্ট হয়েই নিঃশ্বাস ফেলেছিলেন যে এ মেয়ে নিশ্চয় রথিনকে ফেরাবে। ফেরাতে হয়তো পারত, কিন্তু অন্নপূর্ণা দেবীর জন্যেই তা ঠিক হয়নি। অন্নপূর্ণা দেবী কেড়ে নিয়েছিলেন অর্চনাকে এবং অর্চনাও পালিয়ে এসে তাকে আঁকড়ে ধরেছিল রথিনের জেরার হাত থেকে পরিত্রাণ পেতে। ফাইনাল ইয়ারে প্রথম ওর মা জানতে পেরেছিলেন, মুখে মদের গন্ধ পেয়েছিলেন। কিন্তু এ যুগটা ক্লেভারনেসের যুগ। ট্রুথ, সিনসিয়ারিটি এসবই বাতিল হয়ে গেছে সুরেশ্বর। আমরা যারা এগুলোকে মানি তারা অধিকাংশই লড়াই করে হেরে যাচ্ছি। 2-4 জন, 4 জনই বা কোথায়? চোখে তো পড়ছে 2টি মানুষ, বাংলাদেশে অশীতিপর রবীন্দ্রনাথ আর বাংলার বাইরে মহাত্মা গান্ধী। তারা হেরেও হার মানতে চাচ্ছেন না, চিৎকার করে সত্যের সততার জয় ঘোষণা করে যাচ্ছেন। পৃথিবী হয়তো হাসছে, তারা অঙ্ক কষে মাপযোগ করা ক্লেভারনেস দিয়ে মানুষের জীবনের গতির মোড় ফেরাতে চাচ্ছে, ফেরাচ্ছেও। একটু হেসে বলেছিলেন, বলতো, রবীন্দ্রনাথ এখন বিরাট পুরুষ। তার শান্তিনিকেতন তার নিজের হাতে বুকের রক্ত ঢেলে গড়া প্রতিষ্ঠান। সেখানে তার অবর্তমানে অন্তত পরের মানুষ না আসা পর্যন্ত কালটা চালাবার কেউ আছে? গান্ধীজি, তার সম্পর্কেও সেই একই কথা সুরেশ্বর। তারপর তার আদর্শ, তার সাধনা অব্যাহত রাখবে কে? শোকার্ত নগেনবাবু বলেছিলেন, কেউ বলে জওহরলাল, কেউ বলে সুভাষচন্দ্র, কেউ বলে রাজেন্দ্র প্রসাদ। একজন বললেন, সকলে মিলে। অঙ্ক কষে ওটা বলা চলে সত্য। বস্তু জগতে গান্ধীজির যে কাজ তা এরা চালাতে পারবেন, কিন্তু ভাব জগতে তা পারবেন না। তা হয় না, এ কালের পরিবর্তন। বললাম তো, আমার ছোট ভাই মদ ধরেছে।
জানতে যখন পারলাম তখন দেরি হয়ে গেছে। বললে, স্বাস্থ্যের জন্য খাই, বড্ড খাটুনি। ডাক্তারের সার্টিফিকেট দেখালে। তারপর রথিন। হেসে রথিনের বাবা বললে, সে ডাক্তারি পড়ত, নানা রকম ওষুধের গন্ধ দিয়ে মদের গন্ধ ঢেকে রাখত, তার সঙ্গে বড্ড পান জর্দা আর সিগারেট। ডিসেকশন করবার সময় গন্ধ লাগে এই অজুহাতে সিগারেট ধরেছিল। আমরা মেনে নিয়েছিলাম, বুঝতে পারিনি, সতর্ক হইনি, ভাবিনি সিগারেট জর্দা না খেয়েও অনেকে ডিসেকশন করে। কাল এমনি করেই প্রতারণা করে। আমাদের কালে সিগারেটেও দোষ ছিল। আমি, আমার মেজো ভাই পর্যন্ত খাইনি। মেজো অনেক বয়সে ধরেছে, ছোট তারপর রাত্রে খাওয়ার আগে ঘরে ব্র্যান্ডি খায়। নরনারীর প্রেম বৈধ অবৈধ এ চিরকাল আছে। সংজ্ঞা অবশ্য কালে কালে পাল্টায়, কিন্তু একালে সব মিথ্যে হয়ে গেছে। শুনে আশ্চর্য হবে সুরেশ্বর যে রথিন বৌমাকে বিয়ে করার আগেই একটি অ্যাংলো ইন্ডিয়ান নার্স মেয়েকে বিয়ে করে তাকে বিলেতে মেট্রন ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছে, টাকা জোগাচ্ছে। এবার সে নিজে পালাচ্ছিল বিলেত, এবং তার জন্যে সে বৌমার গহনা, তার মায়ের গহনা বিক্রি করে 1,030 টাকা নিয়ে বম্বে পর্যন্ত পৌঁছেছিল। বৌমাই সেটা প্রথম জানতে পেরেছিল। আমরা জানতাম কি কাজে সে বম্বে যাচ্ছে। বৌমা ঠাকুমাকে বললে, ঠাকুমা কপাল চাপড়ে আমাকে ডেকে বললেন, যা গিয়ে দেখ, ধরে নিয়ে আয়। আমি গেলাম, ধরতেও পেরেছিলাম। জাহাজখানা ঠিক দিনে ছাড়েনি। খুঁজে পেতে ধরে ওকে নিয়ে এলাম হোটেলে। মাথা হেঁট করেই এলো। হঠাৎ বললে, বাথরুম থেকে আসি। ঢুকল। মিনিট 2 পরেই ফায়ারিংয়ের শব্দ। 14 অধ্যায় শেষ। ফিরে আসছি 15 অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।